তখন যে দিক দিয়ে ঢোকে ওই সাইটটাকে বলে এ সাইট। তারপরে ঢোকার পরে ট্রান্সফার আরএনএ এই রাইবোজোমের ওই এ সাইটের ভেতরে ঢুকে প্রবেশ করে, অবস্থান করে। ধরো আরেকটু বড় করে যদি দেখাই, এই ধরো রাইবোজোমটা, এই ধরো মেসেঞ্জার আরএনএ, আর এই ধরো প্রথম যে কোডনটা সে পড়ছে, এই হচ্ছে সেই কোডনটা। এই কোডনটা মনে করো আছে সি এ ইউ ফর এক্সাম্পল আমি বললাম। তাহলে যে ট্রান্সফার আরএনএটা ঢুকবে সেটা হতে হবে সবসময় এরকম, সি এর বিপরীতে জি, এর বিপরীতে ইউ, ইউ এর বিপরীতে এ, এরকম একটা ট্রান্সফার আরএনএ ঢুকবে। মেসেঞ্জার আরএনএর ভেতরে যেটা থাকে ওটাকে বলা হয় কোডন, আর ট্রান্সফার আরএনএ যেটা ঢোকে ওটাকে বলা হয় এন্টি কোডন। এবং এই ট্রান্সফার আরএনএ একটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে ঢুকলো, এই হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। কিন্তু যখন একটা কোডন পড়া হয়ে যায় তখন তো এরকম ঢুকলো, তারপরে রাইবোজোম আরেকটু সামনে আগায়, সামনে আগালে সেকেন্ড কোডনটা এই রাইবোজোমের মধ্যে ঢুকে পড়ে, তখন প্রথম কোডনটা এই মাঝখানে চলে আসে। মনে করি এই হচ্ছে প্রথম কোডন, খেয়াল করো এখানে মনে করো ছিল জি এ ইউ, তাহলে এখানে যে টিআরএনএটা আসবে জি এর বিপরীতে সি, এ এর বিপরীতে ইউ, ইউ এর বিপরীতে এ, এই মনে করো একটা, এই এটা হচ্ছে সেকেন্ড টিআরএনএ, এটা প্রথম টিআরএনএ, এটা সেকেন্ড টিআরএনএ। যখন এরকমের দুইটা পড়া হয়ে যায় তখন আরো সামনে আগায়, আরো সামনে আগালে যেটা হয় তখন এই 3 নাম্বার টিআরএনএটা এই দিক দিয়ে বের হয়ে যায়। টিআরএনএটা ঠিকই বের হয়ে যায়, কিন্তু যাওয়ার সময় সে অ্যামাইনো অ্যাসিডটাকে রেখে যায়। তখন এই 2 নাম্বার টিআরএনএটা এখানে চলে আসে। মনে করো এটা 3 নাম্বার, এটা বের হয়ে গেল, এটা এখন 2 নাম্বার, আর এটা 1 নাম্বার। তখন কি হয়, এই যে টিআরএনএটা বের হয়ে গেল 3 নাম্বার টিআরএনএ, ও যাওয়ার সময় অ্যামাইনো অ্যাসিডটাকে রেখে যায়। সেই অ্যামাইনো অ্যাসিডটা হচ্ছে এই যে টিআরএনএটা, এই যে অ্যামাইনো অ্যাসিডটা আমি এখন যেটার উপর হাত রাখতেছি, এটা হচ্ছে এই প্রথম টিআরএনএ এর অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিডটা দ্বিতীয় টিআরএনএ এর অ্যামাইনো অ্যাসিড। এইটা এখন 1 নাম্বার টিআরএনএ। সবসময় এই দিক দিয়ে একটা টিআরএনএ ঢোকে, আর এই দিক দিয়ে অ্যামাইনো অ্যাসিড রেখে টিআরএনএটা বের হয়ে যায়। আর মাঝখান দিয়ে এই অ্যামাইনো অ্যাসিড গুলো একটার মাথায় আরেকটা, আরেকটার মাথায় আরেকটা, এরকম চেইনের মতো জোড়া লেগে বের হয়ে আসতে থাকে, জোড়া লেগে বের হয়ে আসতে থাকে। এবং অ্যামাইনো অ্যাসিড গুলো যে জোড়া লাগে একটা বন্ডের মাধ্যমে, সেই বন্ডটাকে পেপটাইড বন্ড, গ্লাইকোসাইডিক না, পেপটাইড বন্ড। অ্যামাইনো অ্যাসিড গুলো যে বন্ডের মাধ্যমে জোড়া লাগে তাকে বলা হয় পেপটাইড বন্ড। এইভাবে যখন অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড জোড়া লাগে তখন তাকে বলে পলিপেপটাইড। আর এই পলিপেপটাইড মানে প্রোটিন। আর ঢোকে অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে এই ট্রান্সফার আরএনএ, এই অ্যামাইনো অ্যাসিডটিকে নিয়ে যে দিক দিয়ে ঢোকে সেই সাইটটাকে বলা হয় এ সাইট। এই কথাটা কি লেখার মধ্যে আসছে? না স্যার। হ্যাঁ, ওই কথাটা এখন আনবো। আর মাঝখানের যেখান থেকে এই অ্যামাইনো অ্যাসিড গুলো একটার সাথে আরেকটা জোড়া লেগে লম্বা প্রোটিনের চেইন বের হয়ে আসতে থাকে, এই মাঝখানের এই সাইটটা, এটাকে বলে পি সাইট। হ্যাঁ, এই কথাটা এখন লেখার মধ্যে আনবো আমরা, পি সাইট বলে। আর যে দিক দিয়ে ট্রান্সফার আরএনএ গুলো বের হয়ে যেতে থাকে ওই দিকটাকে বলা হয় এক্সিট সাইট বা ই সাইট। তাহলে এই এ সাইট, পি সাইট, এ মানে অ্যাকসেপ্ট, পি মানে পেপটাইড সাইট, যেদিক দিয়ে প্রোটিনটা চেইনের মতো বের হয় ওটাকে পেপটাইড সাইট বলে। আর যেদিক দিয়ে ট্রান্সফার আরএনএ বের হয়ে যেতে থাকে অ্যামাইনো অ্যাসিডটাকে রেখে ওটাকে ই সাইট বলে। এই কথাগুলো আমি এখন লিখবো, বুঝতে পারছো? স্যার একটু রেকর্ড করবেন? হ্যাঁ ঠিক আছে, করব। থ্যাংক ইউ। এখন আমরা এই কথাগুলো সেদিন আলোচনায় এনেছিলাম, এখন নোটের মধ্যে আনবো। লেখো, প্রতিটি রাইবোজোমের বৃহৎ সাব ইউনিটে, প্রতিটি ওই আগের লেখার সাথে, প্রতিটি রাইবোজোমের বৃহৎ সাব ইউনিটে, এগুলোকে সাব ইউনিট বলে, সাব ইউনিটের বাংলা হচ্ছে উপএকক। প্রতিটি রাইবোজোমের বৃহৎ সাব ইউনিটে 3টি সাইট বা স্থান থাকে। প্রতিটি রাইবোজোমের বৃহৎ সাব ইউনিটে
তিনটি সাইট, SITE সাইট বা স্থান থাকে, যথা লেখো অ্যাকসেপ্টর সেপ্টর, কথাটা দেখো আমি লিখে দিয়েছি, অ্যাকসেপ্টর সাইট বা এ সাইট, এভাবে লেখো, যথা অ্যাকসেপ্টর সাইট বা এ সাইট, হাইফেন দিয়ে লেখো। এই স্থান দিয়ে টিআরএনএ অ্যামাইনো অ্যাসিড সাথে নিয়ে প্রবেশ করে। এই স্থান দিয়ে টিআরএনএ অ্যামাইনো অ্যাসিড সাথে নিয়ে প্রবেশ করে। এই স্থান দিয়ে টিআরএনএ, তারপরে লেখো স্যার আবার একটু বলা যায়? এই স্থান দিয়ে টিআরএনএ অ্যামাইনো অ্যাসিড সাথে নিয়ে প্রবেশ করে। এই স্থান দিয়ে টিআরএনএ অ্যামাইনো অ্যাসিড সাথে নিয়ে প্রবেশ করে। এই স্থান দিয়ে টিআরএনএ অ্যামাইনো অ্যাসিড সাথে নিয়ে প্রবেশ করে। এবার কমা দিয়ে লেখো পি সাইট বা পেপটাইড সাইট, হাইফেন দিয়ে লেখো। এই স্থান দিয়ে পলিপেপটাইড বা প্রোটিনের শৃঙ্খল বেরিয়ে আসে। এই স্থান দিয়ে পলিপেপটাইড বা প্রোটিনের শৃঙ্খল বেরিয়ে আসে। এবং তাহলে দুইটা সাইট বললাম, অ্যাকসেপ্টর সাইট বা এ সাইট বা পি সাইট, এবং লেখো এক্সিট সাইট বা ই সাইট। এক্সিট, আবার একটু বলবেন? হ্যাঁ, এই স্থান দিয়ে পলিপেপটাইড বা প্রোটিন শৃঙ্খল বেরিয়ে আসে। এই স্থান দিয়ে পলিপেপটাইড বা প্রোটিন শৃঙ্খল বেরিয়ে আসে। এই স্থান দিয়ে পলিপেপটাইড বা প্রোটিন শৃঙ্খল বেরিয়ে আসে। বা ই সাইট, হাইফেন দিয়ে লেখো। অ্যামাইনো অ্যাসিডকে রেখে বেরিয়ে আসে, এই টিআরএনএ বেরিয়ে আসে। দাঁড়ি একটি রাইবোজোমের বৃহৎ সাব ইউনিটের তিনটি সাইট বা স্থান থাকে, যথা অ্যাকসেপ্টর বা এ সাইট, এই স্থান দিয়ে টিআরএনএ অ্যামাইনো অ্যাসিডকে সাথে নিয়ে প্রবেশ করে, কমা পেপটাইড সাইট বা পি সাইট, এই স্থান দিয়ে পলিপেপটাইড শৃঙ্খল বা প্রোটিন বেরিয়ে আসে, এবং এক্সিট সাইট বা ই সাইট, এই স্থান দিয়ে অ্যামাইনো অ্যাসিড রেখে শুধু টিআরএনএ বেরিয়ে আসে। দাঁড়ি আচ্ছা, ওই কথাটা কি লেখাইছি? এই লেখার মধ্যে আছে কিনা যে একটা রাইবোজোম তৈরিতে প্রোটিন আর রাইবোজোমাল আরএনএ অংশগ্রহণ করে এবং তাদের অনুপাত 1:1, এই কথাটা কি লেখছো? জি স্যার, এই কথাটা লিখেছেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবার আরেকটা কথা বলি, শোনো। এই যে ধরো আমরা এইমাত্র যেটা আলোচনা করলাম, যে ধরো এটা একটা মেসেঞ্জার আরএনএ, এটা একটা মেসেঞ্জার আরএনএ, এটা কিন্তু তৈরি হয়েছে নিউক্লিয়াসের ভেতরে। হ্যাঁ, কোষের ভেতরে যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের ভেতরে যে ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমের ভেতরে যে ডিএনএ থাকে, সেই ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন নামক একটা প্রক্রিয়ার মাধ্যমে এই মেসেঞ্জার আরএনএ তৈরি হয়েছে। এটা নিয়ে তোমাদের আবার আলাদা এই চ্যাপ্টারের শেষে দিয়ে ক্লাসও আছে। সেই মেসেঞ্জার আরএনএ মেসেজগুলো নিয়ে আসছে, এসে মেসেঞ্জার আরএনএটা রাইবোজোমের মধ্যে ঢুকে,
ঢোকার পরে রাইবোজোম সেই মেসেজগুলো পড়তে থাকে এবং সেই অনুযায়ী প্রোটিন তৈরি করতে থাকে এবং ওই প্রোটিনটা চেইনের মতো বের হয়ে আসতে থাকে। এক পর্যায়ে দেখা যাচ্ছে স্টপ কোডন আছে এক ধরনের, সেগুলো আসলে পরে প্রোটিনটা ওর ভেতর থেকে বের হয়ে আসতেছে। যাই হোক, এখন আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় একটা মেসেঞ্জার আরএনএর সাথে অনেকগুলো রাইবোজোম এভাবে যুক্ত হয়, অর্থাৎ একই সাথে অনেকগুলো রাইবোজোম একটা মেসেঞ্জার আরএনএ কে রিড করতে থাকে, পড়তে থাকে। এরকম ঘটনাও দেখা যায় যে একটা মেসেঞ্জার আরএনএ একসাথে অনেকগুলো রাইবোজোমের মধ্যে ঢুকে পড়ে। তাহলে দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা মেসেঞ্জার আরএনএ, এইটা একটা রাইবোজোম, আবার এইটা আরেকটা রাইবোজোম, এটা আরেকটা রাইবোজোম। যখন এরকম হয় যে একটা মেসেঞ্জার আরএনএর সাথে অনেকগুলো রাইবোজোম এরকম চেইনের মতো যুক্ত হয়, তখন তাকে বলা হয়, লিখিও না আমি লিখে দিব, পলিরাইবোজোম। পলি মানে বহু, আবার অনেক সময় এটাকে পলিজোম বলে সংক্ষেপে। এই কথাটা আমাকে এখন লিখতে হবে। লেখো, অনেক সময় একটি মেসেঞ্জার আরএনএ এর সাথে অসংখ্য রাইবোজোম একই সাথে শৃঙ্খলাকারে যুক্ত হয়। অনেক সময় একটি মেসেঞ্জার আরএনএ এর সাথে একই সাথে রাইবোজোম শৃঙ্খলাকারে যুক্ত হয় এবং তখন তাকে পলিরাইবোজোম বা পলিজোম বলে। এবং তখন তাকে পলিরাইবোজোম বা পলিজোম। স্যার আবার একটু বলেন। হ্যাঁ, অনেক সময় একটি মেসেঞ্জার আরএনএ এর সাথে অসংখ্য রাইবোজোম শৃঙ্খলাকারে যুক্ত হতে পারে বা যুক্ত হয়ে থাকে। অনেক সময় একটি মেসেঞ্জার আরএনএর সাথে অসংখ্য রাইবোজোম শৃঙ্খলাকারে যুক্ত হতে পারে, তখন তাকে পলিরাইবোজোম বা পলিজোম বলে। তখন তাকে পলিরাইবোজোম বা পলিজোম বলে। এই যে দেখো, আমাদের গ্রুপে প্রায় 40 জন স্টুডেন্ট আছে আমি দেখছি, অথচ এখন ক্লাসে আছে মাত্র 15 জন। তাহলে দেখো কেন যে এরা গ্রুপে ঢুকছে আর কি জন্য ঢুকছে আমার মাথায় কিছু ধরে না। এবং ছেলেরা তো সংখ্যায় খুবই কম দেখতে পাচ্ছি এখানে যারা ক্লাসে আছে, এর মধ্যে ম্যাক্সিমামই মেয়ে, 2-3 জন আছে ছেলে। তার মানে এরা শুক্রবার এই ক্লাসটার কোনো গুরুত্ব এদের কাছে নাই। আমি তো আগেও বলেছি যে ক্লাস করতে না চাইলে গ্রুপে ঢোকার দরকার নেই, গ্রুপ থেকে লিভ নাও। এবং ক্লাস করতে হলে গ্রুপের মধ্যে তোমাকে তথ্য দিতে হবে যে আমার এই আপনার ইয়ে লাগবে, ব্যাকআপ লাগবে। লিখতে পারছো? তখন তাকে পলিরাইবোজোম বা পলিজোম বলে। এই কথাটা লিখতে জি পারছো? স্যার। আচ্ছা, দাঁড়ি সাথেই লেখো। এবার আমরা আরেকটা কথা লিখবো। দেখো, খেয়াল করো, একটা মজার বিষয় বলেছিলাম এর আগের দিন, আজকে আবার বলি। এই যে রাইবোজোমের দুইটা সাব ইউনিট আছে, যখন কোনো রাইবোজোম প্রোটিন তৈরির জন্য মেসেঞ্জার আরএনএর সাথে যুক্ত হয়, তখনই কিন্তু শুধুমাত্র এই দুইটা সাব ইউনিট জোড়ার লেগে একটা ফুল ইউনিট হয়। কিন্তু যখনই প্রোটিন তৈরির ব্যাপারটা শেষ হয়ে যায়, তখন কিন্তু এই দুইটা সাব ইউনিট খুলে আলাদা হয়ে স্বাধীনভাবে কোষের মধ্যে ঘুরে বেড়াতে থাকে। আবার যখন একটা মেসেঞ্জার আরএনএ এসে যুক্ত হয়, রাইবোজোমের ছোট সাব ইউনিটের সাথে সবসময় মেসেঞ্জার আরএনএ এসে যুক্ত হয়, তারপর বড় সাব ইউনিটটা এসে ওর উপরে চেপে বসে, তারপরে বড় সাব ইউনিটটা ওই মেসেঞ্জার আরএনএর কোডন গুলো করতে থাকে। তো আমি যেটা বলতে চাই যে একটা কোষের ভিতরে তো অসংখ্য মেসেঞ্জার আরএনএ থাকে, কয়েক হাজার মেসেঞ্জার আরএনএ, সরি রাইবোজোম থাকে। তো কয়েক হাজার প্রত্যেকেরই তো দুইটা করে অংশ আছে, যে একটা রাইবোজোম লাগে এরকমটা হয় না। প্রত্যেক রাইবোজোমের যে দুইটা সাব ইউনিট, দুইটা অর্ধেক অংশ খুঁজে নিয়ে তারপরেই কিন্তু দুইটা অংশ জোড়া লেগে একটা ফুল ইউনিট রাইবোজোম হয়। কখনোই একটা সাব ইউনিট ভুল করে তার নিজের সাব ইউনিট বাদ দিয়ে আরেকটা রাইবোজোমের সাব ইউনিটের সাথে গিয়ে জোড়া লাগে না। তাহলে নিশ্চয়ই এখানে একটা বিষয় আছে যে কিভাবে একটা সাব ইউনিট তার নিজের যে অংশ বা পেয়ার সেটাকে খুঁজে পায়, কেন সে ভুল করে না। এটা একটা বিষয় না, বলো? জি স্যার। একটা কোষের ভিতরে হাজার হাজার রাইবোজোম থাকে, সেখানে কিভাবে সম্ভব যে প্রত্যেকটা রাইবোজোম যেন তার নিজের সাব ইউনিটটাকে খুঁজে নিতে পারে, ভুল করে আরেকজনকে খুঁজে না নেয়।
সেটার সম্ভাবনাটা এভাবে হয় যে আমরা তো জানি যে প্রত্যেকটা রাইবোজোমের ভেতরে, খেয়াল করো, প্রত্যেকটা রাইবোজোমের ভেতরে দুইটা জিনিস থাকে। রাইবোজোম তৈরি হয় দুইটা জিনিস দিয়ে, কি কি বলতে পারো? রাইবোজোম কোন দুইটা জিনিস দিয়ে দিয়ে তৈরি হয়? রাইবোজোম তৈরি হয় দুইটা জিনিস, একটা হচ্ছে প্রোটিন, আর একটা কি? আরএনএ। আরএনএ। আরএনএ যেটাকে বলা হয় রাইবোজোমাল আরএনএ। এই দুইটা জিনিস দিয়ে কিন্তু প্রোটিন, এই রাইবোজোম তৈরি হয়। যে কোনো রাইবোজোমের মধ্যে এই দুইটা জিনিস থাকে, আর কিছু না। এই আরএনএটা হচ্ছে রাইবোজোম তৈরিতে অংশগ্রহণ করেছে, রাইবোজোমের ভেতরেই আছে। আর হচ্ছে প্রোটিন, এছাড়া আর কিছু নাই। এবং এই দুইটা জিনিসের অনুপাত হচ্ছে 1:1 বা 50:50। এখন কথা হচ্ছে এই রাইবোজোমের ভেতরে যে প্রোটিন থাকে, সেই প্রোটিনের আবার গঠনগত ভিন্নতা আছে। এক এক রাইবোজোমের প্রোটিনগত গঠন এক এক রকম। আবার প্রোটিনের গঠনটা কিসের উপর নির্ভর করে? অ্যামাইনো অ্যাসিডের উপর নির্ভর করে। যেভাবে অ্যামাইনো অ্যাসিড গুলো জোড়া লাগবে, ঠিক সেইভাবে প্রোটিন তৈরি হবে। এক একটা প্রোটিনের ভেতরে অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স এক এক রকম থাকে, যে কারণে এক একটা প্রোটিন গঠনগতভাবে এক এক রকম হয়। আরো একটা মজার বিষয় হচ্ছে এই রাইবোজোমের ভেতরে যে আরএনএ থাকে, আরএনএর আবার একটা নির্দিষ্ট ভাবে তলানি করার হার আছে, যেটাকে আমরা ভেদবার্গ, যখন জোড়া লাগে তখন একটা ফুল ইউনিট রাইবোজোম হয়। সেই ফুল ইউনিট রাইবোজোমের আবার দুইটা ক্যাটাগরি আছে। একটা 80S, যেটা প্রতি সেকেন্ডে 80 বার ঘোরালে তলানি পড়ে। 80S রাইবোজোমের মধ্যে আবার দুইটা সাব ইউনিট আছে, একটা 60S আর একটা 40S। 70S রাইবোজোমের ভিতরে আবার দুইটা সাব ইউনিট আছে, একটা 50S আর একটা 30S। এই যে এস মানে হচ্ছে ভেদবার্গ একক। যে কোনো বস্তু প্রতি সেকেন্ডে কতবার ঘোরালে তলানি পড়বে, এটা হচ্ছে তার তলানি পড়ার একক বা হার, এটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। ঠিক তেমনি ভাবে এই রাইবোজোমের ভেতরে যে আরএনএ থাকে, সেই আরএনএরও আবার এক একটা নির্দিষ্ট তলানি পড়ার হার আছে, নির্দিষ্ট তলানি পড়ার হার আছে। প্রত্যেকটা রাইবোজোমের ভেতরে যে আরএনএ থাকে, তার আবার নির্দিষ্ট একটা তলানি পড়ার হার আছে। এবং ওই আরএনএর ভেতরে যে নিউক্লিওটাইড গুলো থাকে, ডিএনএ আরএনএ এর গঠন যখন পড়বা, তখন দেখবা ডিএনএ এবং আরএনএ ভেতরে আবার ছোট ছোট একক আছে, যেগুলো জোড়া লেগে ডিএনএ বা আরএনএ তৈরি হয়। ওদেরকে বলা হয় নিউক্লিওটাইড। যে অ্যাডেনিনের পরে গুয়ানিন নাকি থাইমিন নাকি সাইটোসিন, এইভাবে যে নিউক্লিওটাইড গুলোর সিকোয়েন্সের উপরে নির্ভর করে। এই কারণে একটা আরএনএর ভিতরে যতগুলোই একটা রাইবোজোমের ভিতরে যতগুলো আরএনএ থাকে, প্রত্যেকটা রাইবোজোমের সিকোয়েন্স আলাদা। যেমন এই রাইবোজোমটার এই সাব ইউনিটের ভিতরে যে আরএনএ আছে, তার ভেতরে যে নিউক্লিওটাইড আছে, তার যে সিকোয়েন্স, আবার এই রাইবোজোমের ভিতরে যে আরএনএ আছে, সেই আরএনএ এর ভেতরে যে নিউক্লিওটাইড আছে, তার সিকোয়েন্স একই রকম, কিন্তু আরেকটা রাইবোজোমের সাথে আরেকটা সিকোয়েন্স মিলবে না, সিকোয়েন্স হচ্ছে আলাদা। আরএনএ তৈরিতে বিন্যাসটা যখন ডিফারেন্ট হয়ে যায়, তখনই প্রত্যেকটা রাইবোজোমের আরএনএ আলাদা হয়ে যায়। এবং এইভাবেই একটা রাইবোজোম তার নিজের সাব ইউনিটটাকে খুঁজে নিতে পারে, কখনো ভুল করে না। এটা অনেকটা আমাদের যে আঙ্গুলের মাথায় বায়োমেট্রিক থাকে, অনেকটা সেরকম। আমাদের আঙ্গুলের মাথায় যে পেঁচানো দাগগুলো থাকে, ওগুলো কিন্তু পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকের আলাদা হবে। ঠিক ওরকম ভাবে প্রত্যেকটা রাইবোজোমের ভিতরে যে আরএনএ আছে, তার ভিতরে যে নিউক্লিওটাইড আছে, তাদের সিকোয়েন্স প্রত্যেকটা রাইবোজোমের ক্ষেত্রে আলাদা। এই সিকোয়েন্স গুলো দেখেই এক একটা রাইবোজোম আরেকটা রাইবোজোমকে চিনে নিতে পারে যে আমি ওর পেয়ার। এটা কখনো সে ভুল করে না। তো যাই হোক, এখন এখানে আমি একটা কথা লিখবো। লেখো 80S রাইবোজোম তৈরিতে, সাথে লেখো 80S রাইবোজোম তৈরিতে 74টি 74টি প্রোটিন অণু 80S রাইবোজোম তৈরিতে 74টি প্রোটিন অণু এবং 4টি আরএনএ অণু অংশগ্রহণ করে। 80S রাইবোজোম তৈরিতে 74টি প্রোটিন অণু এবং 4টি আরএনএ অণু অংশগ্রহণ করে। 80S রাইবোজোম তৈরিতে 74টি প্রোটিন অণু এবং 4টি আরএনএ অণু
আরএনএ মানে হচ্ছে রাইবোজোমাল আরএনএ, অণু অংশগ্রহণ করে। দাড়ি, সাথে লেখো এই আরএনএ অণুসমূহের তলানি পড়ার হার, এই আরএনএ অণুসমূহের তলানি পড়ার হার, সাথে লেখো 28s, 18s, 5.8s এবং 5s। দাঁড়ি, এই আরএনএ অণুসমূহের তলানি পড়ার হার চারটা, তো একটা হচ্ছে 28s, আর একটা হচ্ছে 18s, আর একটা 5.8s, আর একটা হচ্ছে 5s। এই আরএনএ অণুসমূহের তলানি পড়ার হার এই 28s, 18s, 5.8s এবং 5s। দাঁড়ি, এবার সাথে লেখো 70s রাইবোজোম তৈরিতে 70s রাইবোজোম তৈরিতে 55টি প্রোটিন অণু, 70s রাইবোজোম তৈরিতে 55টি প্রোটিন অণু এবং 3টি আরএনএ অণু অংশগ্রহণ করে। 70s রাইবোজোম তৈরিতে 55টি প্রোটিন অণু এবং 3টি আরএনএ অণু অংশগ্রহণ করে। দাড়ি, সাথেই লেখো এই আরএনএ অণুসমূহের তলানি পড়ার হার এই আরএনএ অণুসমূহের তলানি পড়ার হার 23s, 16s এবং 5s। 23s, 16s এবং 5s। লিখতে পারছো কিনা বলো? জি স্যার, লিখতে পারছি। দাঁড়ি, সাথে লেখো প্রতিটি রাইবোজোমের আরএনএ সমূহের অণুসমূহের বেস সিকোয়েন্স ভিন্ন ধরনের। প্রতিটি রাইবোজোমের আরএনএ অণুসমূহের বেস সিকোয়েন্স ভিন্ন ধরনের, যার উপর ভিত্তি করে প্রতিটি রাইবোজোম তার নিজস্ব সাব ইউনিটকে খুঁজে নেয়, কখনো ভুল করে না। দাঁড়ি, প্রতিটি রাইবোজোমের আরএনএ এর বেস সিকোয়েন্স ভিন্ন ধরনের, যার উপর ভিত্তি করে প্রতিটি রাইবোজোমের কি লিখেছে, যার উপর ভিত্তি করে প্রতিটি সাব ইউনিট কি লিখছে, যার উপর ভিত্তি করে, তারপর কি লিখলাম লাইনটা, প্রতিটি রাইবোজোম তার নিজস্ব সাব ইউনিটকে খুঁজে নেয়, কখনো ভুল করে না। হ্যাঁ, প্রতিটি রাইবোজোম
তার নিজস্ব সাব ইউনিটটি খুঁজে নেয়, কখনো ভুল করে না। প্রতিটা রাইবোজোম তার নিজস্ব সাব ইউনিটটি খুঁজে নেয়, কখনো ভুল করে না। আচ্ছা, এবার লেখো, অনেক সময় রাইবোজোমের ভেতরে কিছু পরিমাণ ম্যাগনেসিয়াম আয়ন Mg++, ক্যালসিয়াম আয়ন Ca++ এবং ম্যাঙ্গানিজ আয়ন প্রবেশ করে। অনেক সময় রাইবোজোমের ভেতরে কিছু পরিমাণ ম্যাগনেসিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন এবং ম্যাঙ্গানিজ আয়ন প্রবেশ করে, যা রাইবোজোম কর্তৃক প্রোটিন তৈরিতে সাহায্য করে। লিখছ? জি স্যার। এবার স্ক্রিন শেয়ার করে আমি তোমাদের একটা ভিডিও দেখাই, লাইনে থাকো। আমার মোবাইলের স্ক্রিন শো করে নিশ্চয়ই, তাই করে না? হ্যাঁ ঠিক আছে, এত বড় বড় ভিডিও দেখানো যাবে না, তাতে অনেক সময় লেগে যাবে। এই ভিডিওটা দেখো। আচ্ছা, সাউন্ড কি শোনা যায়? না স্যার, ওটার সাউন্ড সাউন্ড শোনা যায় না? না স্যার। সাউন্ড শোনা যাবে, লাইনে থাকো। এবার কি সাউন্ড শোনা যায়? সাউন্ড শোনা যায়? The 50S ribosome then joins the complex. আচ্ছা দেখো, দেখতে থাকো। Proteins called initiation factors are also involved, but are not shown. The 70S ribosome has two sites to which transfer RNA carrying amino acids can bind. One is called the peptidyl or P site, and the other is called the acceptor or A site. There is also a third site called the exit or E site, where transfer RNAs are released. The initiating transfer RNA carrying formylmethionine binds to the P site. A transfer RNA that recognizes the next codon and carries the second amino acid then moves into the A site. The formylmethionine carried by the transfer RNA in the P site is then joined to the amino acid carried by the transfer RNA that just entered the A site by a peptide bond. The ribosome now advances a distance of one codon, and the transfer RNA that carried the formylmethionine is released at the E site. A transfer RNA carrying the next amino acid now moves into the A site, where the anticodon on the transfer RNA matches the codon on the messenger RNA. The ribosome shifts down by a distance of one codon.
As the shift occurs, the two amino acids on the transfer RNA in the P site are transferred to the new amino acid, and the second transfer RNA is released from the E site. The ribosome continues to move along the messenger RNA, and new amino acids are added to the growing polypeptide chain. Elongation of the polypeptide is terminated when a stop codon moves into the A site. A stop codon does not specify an amino acid and does not have a corresponding transfer RNA. The ribosome dissociates into the 30S and 50S subunits, and the messenger RNA and protein are released. কি বুঝতে পারছো না পারো নাই? বুঝছি স্যার। বুঝছি স্যার। কাজ, রাইবোজোমের কাজ লেখো নিচে। নাম্বার 1, রাইবোজোমের প্রধান কাজ ডিএনএ থেকে উৎপন্ন মেসেঞ্জার আরএনএ লিখলে এমআরএনএ লিখবা আর কি। রাইবোজোমের প্রধান কাজ ডিএনএ থেকে উৎপন্ন এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ পাঠ করে, ওই যে মেসেঞ্জার আরএনএর কোডনগুলো পড়ে ওটাকে বলা হয় পাঠ করা বা ট্রান্সলেশন করা। রাইবোজোমের প্রধান কাজ ডিএনএ থেকে উৎপন্ন মেসেঞ্জার আরএনএ পাঠ করে তদনুযায়ী প্রোটিন তৈরি করা। রাইবোজোমের প্রধান কাজ ডিএনএ থেকে উৎপন্ন মেসেঞ্জার আরএনএ পাঠ করে তদনুযায়ী প্রোটিন তৈরি করা। রাইবোজোমের প্রধান কাজ ডিএনএ থেকে উৎপন্ন মেসেঞ্জার আরএনএ পাঠ করে তদনুযায়ী প্রোটিন তৈরি করা। দাঁড়ি। এ কারণে রাইবোজোমকে কোষের প্রোটিন তৈরির কারখানা বলা হয়। রাইবোজোমকে কোষের প্রোটিন তৈরির কারখানা বলে। রাইবোজোমের প্রধান কাজ ডিএনএ থেকে উৎপন্ন মেসেঞ্জার আরএনএ পাঠ করে তদ অনুযায়ী প্রোটিন তৈরি করা। এজন্য রাইবোজোমকে কোষের প্রোটিন তৈরির কারখানা বলে। লিখতে পারছো কিনা বলো? জি জি স্যার, লিখতে পারছি। নাম্বার 2 লেখো, যে সকল কোষ এনজাইম, হরমোন বা কোনো তরল পদার্থ নির্গত করে, যে সকল কোষ কোনো এনজাইম বা হরমোন বা কোনো তরল পদার্থ নির্গত করে বা নির্গমন করে, রাইবোজোম সে সকল কোষের তরল নির্গমনে সাহায্য করে। যে সকল কোষ কোনো এনজাইম বা হরমোন বা তরল পদার্থ নির্গত করে, রাইবোজোম সে সকল কোষের তরল নির্গমনে সাহায্য করে। নাম্বার 3, রাইবোজোম কোষের ভেতরে, এই শব্দটা লেখো, সাইটোক্রোম, এই দেখো আমি লিখতেছি, সাইটোক্রোম নামক পদার্থ উৎপাদন করে, যা শ্বসনকালে ইলেকট্রন পরিবহনে ব্যবহৃত হয়। তোমরা যখন শ্বসন পড়বা তখন দেখবা ইলেকট্রন কিভাবে ট্রান্সফার করার প্রয়োজন আছে, তা না হলে শ্বসন হয় না। সেই ইলেকট্রন ট্রান্সফারের জন্য অনেকগুলো পদার্থ লাগে যাদেরকে ইলেকট্রন গ্রাহক বলে। সেরকম একটা ইলেকট্রন গ্রাহকের নাম হচ্ছে সাইটোক্রোম, সেটা তৈরি করে এই রাইবোজোম। লেখো, রাইবোজোম কোষে সাইটোক্রোম নামক পদার্থ উৎপাদন করে,
যা শ্বসনকালে ইলেকট্রন পরিবহন করে। স্যার যা শ্বসনকালে ইলেকট্রন পরিবহন করে। রাইবোজোম কোষে সাইটোক্রোম নামক পদার্থ উৎপাদন করে যা শ্বসনকালে ইলেকট্রন পরিবহন করে। লিখতে পারছো? জি স্যার। ঠিক আছে, এই তিনটা কাজই যথেষ্ট। আর বাকি ওই যে বইয়ে আছে ওগুলো হচ্ছে কি বলা যায়, ওগুলোর কোনো ইয়ে নাই, সারমর্ম নাই, আজে বাজে কথা লিখে রাখছে। আচ্ছা, তাহলে আমরা রাইবোজোম শেষ করলাম। পরীক্ষায় যদি আসে রাইবোজোমের গঠন, তাহলে লিখতে যেন পারো যেভাবেটা আমি আলোচনা করলাম, যে রাইবোজোম যেভাবে প্রোটিন এবং আরএনএ দিয়ে তৈরি হয় সেটা বলেছি, এবং সেখানে যে আরএনএ থাকে সেটার কথাও বলেছি, যে 80S রাইবোজোমে কি কি ধরনের আরএনএ থাকে, 70S রাইবোজোমে কি কি ধরনের আরএনএ থাকে সেটা বলেছি। তারপরে বলেছি যে 70S রাইবোজোম কাকে বলে সেটা বলেছি, 80S রাইবোজোম কাকে বলে সেটা বলেছি। এই দুই রাইবোজোমের ভেতরে আবার যে দুইটা আলাদা আলাদা সাব ইউনিট আছে সেগুলো কার সেডিমেন্টেশন রেট কত সেটা বলেছি। এই কথাগুলো বলে যেন রাইবোজোমের গঠন যদি বলে তাহলে যেন লিখতে পারো। রাইবোজোম এক স্তর মেমব্রেন দ্বারা আবৃত এবং রাইবোজোমের ভিতরে আরএনএ আর প্রোটিন ছাড়া কিছু নাই, যাদের অনুপাত হচ্ছে 1:1। এইসব কথাগুলো যেন বলতে পারো। 80S রাইবোজোমের মধ্যে 74 রকমের প্রোটিন থাকে, 4 রকমের আরআরএনএ থাকে। আর 70S রাইবোজোমের মধ্যে 55 ধরনের প্রোটিন থাকে আর 3 ধরনের আরআরএনএ থাকে। সেগুলোর সেডিমেন্টেশন রেট আমি দিয়েছি, সেগুলো ভালো করে মুখস্থ করবা। আর রাইবোজোম কি কাজ করে সেটা বলেছি, ইত্যাদি ইত্যাদি। এখন একটা কথা বলবো, সেটা আমি বললে তুমি মনে রাখলেই চলবে, এটা নোট না করলেও চলবে। সেটা হচ্ছে এই যে প্রকৃত কোষ, আমরা কারা? আমরা মানুষ কি আদি কোষ নাকি প্রকৃত কোষ বলো তো? প্রকৃত কোষ। হ্যাঁ, যাদের নিউক্লিয়াস সুগঠিত তারা সবাই প্রকৃত কোষ। প্রকৃত কোষে কিন্তু 80S এবং 70S দুই ধরনের রাইবোজোমই থাকে, তোমরা এই নোটের মধ্যে লিখছো। কিন্তু যারা ব্যাকটেরিয়া তারা কিন্তু আদি কোষ, তাদের কিন্তু শুধুমাত্র 70S রাইবোজোম থাকে, কোনো 80S রাইবোজোম থাকে না, এটা নোটের মধ্যে তোমরা লিখছো। এখন এই যে বৈশিষ্ট্য যে 80S আর 70S দুই ধরনের রাইবোজোম থাকবে প্রকৃত কোষের, আর শুধু 70S রাইবোজোম থাকবে আদি কোষের, এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বিজ্ঞানীরা অ্যান্টিবায়োটিক ওষুধ আবিষ্কার করেছেন। অ্যান্টিবায়োটিক ওষুধ এমনভাবে ব্যবহার করা হয় বা কাজ করে যে 70S রাইবোজোমের সাথে গিয়ে যখন এই অ্যান্টিবায়োটিক ওষুধটা যুক্ত হয় বা লাগে বা তার উপরে বিক্রিয়া করে, তখন 70S রাইবোজোমের দুইটা সাব ইউনিট জোড়া লাগতে পারে না। দুইটা সাব ইউনিট যদি জোড়া লাগতে না পারে তাহলে তো তারা কাজ করতে পারে না। আর রাইবোজোম যদি কাজ না করে তাহলে কোনো কোষ বেঁচে থাকতে পারে না। তাহলে আমরা যখন অ্যান্টিবায়োটিক ওষুধ খাই, সেই ওষুধটা এমনভাবেই তৈরি করা হয়েছে যেটা 70S রাইবোজোমকে ক্ষতি করবে। তো আমাদেরও শরীরে 70S রাইবোজোম আছে, এটাকেও ক্ষতি করবে। আর ব্যাকটেরিয়ারও দেহের মধ্যে 70S রাইবোজোম আছে, যে ব্যাকটেরিয়া আমার দেহের মধ্যে ঢুকে অসুখ তৈরি করেছে, যে ব্যাকটেরিয়ার কারণে আমি অসুস্থ হয়ে পড়েছি, সেই ব্যাকটেরিয়া মারার জন্য যদি আমি অ্যান্টিবায়োটিক খাই, তাহলে ওই অ্যান্টিবায়োটিক কি করবে? 70S রাইবোজোমটাকে ধ্বংস করবে, আমারটাও করবে, ব্যাকটেরিয়ারটাও করবে। কিন্তু আমার 70S রাইবোজোম ধ্বংস হলেও আমি কিন্তু মারা যাব না, কারণ আমার মূল কাজ কিন্তু আমি করি 80S রাইবোজোমের মাধ্যমে। তাই আমি হয়তো কিছুটা দুর্বল হব, কিন্তু আমি মারা যাব না। কিন্তু যে সমস্ত ব্যাকটেরিয়া, তাদের তো শুধুমাত্র 70S রাইবোজোম আছে, আর কিছু নাই। ওষুধটা যখন আমার দেহের মধ্যে যাবে, ব্যাকটেরিয়া ওই ওষুধটাকে শোষণ করে নিবে তার দেহের ভেতরে, তখন কিন্তু ব্যাকটেরিয়া মারা পড়ে যাবে, কারণ ব্যাকটেরিয়ার 70S রাইবোজোমটা তখন ভারী হয়ে যাবে, পরস্পরের সাথে জোড়া লাগতে পারবে না, এনজাইম উৎপাদন করতে পারবে না, তখন ব্যাকটেরিয়া নিজে কোনো কাজ করতে পারবে না এবং মারা যাবে। এই কৌশলটা ব্যবহার করে বিজ্ঞানীরা কিন্তু অ্যান্টিবায়োটিক তৈরি করেছেন। আমার কথাটা কি বুঝছো না বোঝো নাই? বুঝছি স্যার। জি স্যার এটা বুঝছি। এটা খালি মনে রাখলেই চলবে যে কিভাবে 70S রাইবোজোম টার্গেট করে অ্যান্টিবায়োটিক তৈরি করা হয় এবং কিভাবে তারা কাজ করে, তাতে আমার ক্ষতি না হলেও ব্যাকটেরিয়া কিভাবে ক্ষতিগ্রস্ত হয়, এই কনসেপ্টটা কাইন্ডলি মাথায় রেখো। আমরা আজকে এখন একটা নতুন অঙ্গাণু পড়তে শুরু করব। আমরা রাইবোজোম নিয়ে যথেষ্ট পড়েছি। রাইবোজোম কে আবিষ্কার করেছেন, কোথায় আবিষ্কার করেছেন, একটা কোষে রাইবোজোম কতগুলো থাকে, রাইবোজোমের গঠন কেমন, হ্যাঁ, রাইবোজোমের ভেতরে রাসায়নিকভাবে কি কি থাকে, শুধু আরএনএ আর প্রোটিন থাকে, এগুলো সব আমরা ধারণা পেয়েছি।
রাইবোজোমের ভেতরে যে আরএনএ থাকে তাদের সেডিমেন্টেশন রেট কত সেটা জেনেছি। 80s 70s রাইবোজোমে কয় ধরনের প্রোটিন থাকে সেগুলো জেনেছি। রাইবোজোম কি কাজ করে সব জেনেছি আমরা। রাইবোজোমের গঠন দেখলাম, ছবি আঁকলাম, কাজ করে কিভাবে ভিডিও দেখলাম। এবার আমরা একটা নতুন অঙ্গাণু আজকে পড়ব, সেটার নাম হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা অন্তঃপ্লাজমীয় জালিকা। স্যার আমাদের অফলাইন ব্যাচে তো একদিন মাইটোকন্ড্রিয়া শুরু করছিলেন, ওইটার নোটটা কি তোমাদের দিবেন? পড়ানো হয় নাই? মাইটোকন্ড্রিয়া পড়ানো হয় নাই তোমাদের? স্যার ওই অফলাইন ব্যাচে যেরকম দেখছিলাম শুধুমাত্র চিত্রটা আঁকাইছিলেন, বাট নোটটা দেন নাই, আর অনলাইন ব্যাচে পড়ানো হয় নাই। তাহলে মাইটোকন্ড্রিয়াটা পড়ি, তাহলে এখন অসুবিধা নাই, যেটা পড়বো সেটাই শেষ আচ্ছা হবে। স্যার। ঠিক আছে, তাহলে মাইটোকন্ড্রিয়াটা শেষ করি। মাইটোকন্ড্রিয়া যদি রয়ে যায় তাহলে সেটা তো পড়তে হবে। মাইটোকন্ড্রিয়া তো অবশ্যই একটা ভাইটাল অর্গান। মাইটোকন্ড্রিয়া, তাহলে সেটার যদি ছবি আঁকা থাকে সেখানে যাবা, আবার যদি কারো কাছে কিছু নাই থাকে শেষ নতুন করে শুরু করবা, অসুবিধা নাই। আমরা কোষের ভেতরে প্রত্যেকটা অঙ্গাণু পড়বো, মাইটোকন্ড্রিয়া এখন পড়বো। মাইটোকন্ড্রিয়ার একটা ছবি তোমার খাতায় থাকতে পারে, আর যদি না থাকে তাহলে আমি এখন আঁকবো, আমার সাথে সাথে তুমিও এঁকে নাও। কোনো কঠিন কিছু না, সোজা মাইটোকন্ড্রিয়ার ছবি, একদম সোজা। মোটামুটি আমরা আঁকলাম, চলবে। এখানে আমরা কিডনির মতো এঁকেছি, তবে সব মাইটোকন্ড্রিয়া যে এরকম থাকে তা না। কিছু মাইটোকন্ড্রিয়া আবার গোল থাকে, কিছু লম্বা লম্বা নলের মতো থাকে, কিছু আবার তারকাকার থাকে। তবে বেশিরভাগ মাইটোকন্ড্রিয়া দেখতে এরকম শিম বীজ বা বৃক্কের মতো বা কিডনির মতো। ঠিক আছে, আমরা একটু এক নজর নেটের একটা ছবি দেখে আসি। আমি তো মানে নামানো থাকে কিন্তু এখন নাই, কারণ আমি তো আর মনে ছিল না যে তোমাদের আজকে মাইটোকন্ড্রিয়া একটু দেখাইতে হবে। আমি একটা ছবি একটু নামায় নিয়ে আসি, একটু এক নজর দেখো। পড়ানোর রুমে তো ওখানে কম্পিউটারে নামানো আছে, যে যখন যেটা লাগে চট করে আমরা দেখতে পারি, সমস্যা নেই। এখানেও সময় লাগবে না, আমি দেখাচ্ছি তোমাদেরকে। হয়ে গেল, এখন তোমরা দেখো এটা একটু।
দেখা যায়, ছবি দেখা যায়? জি স্যার সমস্যা নাই। এখন দেখো এই মাইটোকন্ড্রিয়ার এখান থেকে আমি একটু কথা বলি। এই বাইরে যে আবরণটা, এটা খুব মসৃণ, এটাকে আউটার মেমব্রেন বলে, একটোডার্মও বলে অনেক সময়। তোমরা এইমাত্র যে রাইবোজোম পড়ছো, রাইবোজোমের কিন্তু এক স্তর বিশিষ্ট আবরণ থাকে, কিন্তু এই মাইটোকন্ড্রিয়ার কিন্তু আবরণ 2 স্তর বিশিষ্ট। এই যে দেখো, এই আমি এখন যেখানে হাত রাখতেছি, এই যে সবার বাইরের এটা হচ্ছে আউটার স্তর, আউটার মেমব্রেন, কিন্তু ভেতরেও কিন্তু আরেকটা লেয়ার আছে, দেখো এই যে ভাঁজ ভাঁজ হয়ে আছে, এটা হচ্ছে ইনার মেমব্রেন। ইনার মেমব্রেন। তাহলে মাইটোকন্ড্রিয়াতে মেমব্রেন দুইটা। তোমার এমনি করে ক্লোরোপ্লাস্ট যে পড়ছিলাম প্রথম, সেটারও কিন্তু মেমব্রেন ছিল দুইটা। বেশিরভাগই কোষাঙ্গাণুর মেমব্রেন হচ্ছে দুইটা, কিন্তু যে কোষাঙ্গাণুগুলোর নামের শেষে জোম আছে, SOME জোম, সেই কোষাঙ্গাণুর শুধুমাত্র আবরণ থাকবে একটা। যেমন রাইবোজোম পড়লা, ওর কিন্তু আবরণ একটা। আবার পড়বা পরে গ্লাইওক্সিজোম, পারঅক্সিজোম, লাইসোজোম, এগুলোর কিন্তু আবরণ হবে এক স্তর বিশিষ্ট। এই জোম আছে শেষে, এদের আবরণ একটা, বাকি কিন্তু সবারই আবরণ 2 স্তর বিশিষ্ট। তো মাইটোকন্ড্রিয়ারও আবরণ 2 স্তর বিশিষ্ট। বাইরের আবরণকে বলে একটোডার্ম বা আউটার মেমব্রেন, আর ভেতরের আবরণকে বলা হয় এন্ডোডার্ম বা ইনার মেমব্রেন। এখন খেয়াল করো, আউটার মেমব্রেনটা খুব স্মুথ, বাট ইনার মেমব্রেনটা কিছু দূর পর পর এরকম ভাঁজ হয়ে ভিতরের দিকে ঝুলে পড়ছে। এই ভাঁজগুলোকে বলা হয় ক্রিস্টি। কি বলে ভাঁজগুলোকে, বলো তো? ক্রিস্টি। ক্রিস্টি, ঠিক আছে। এবং এই ক্রিস্টির গায়ে এক ধরনের গোল গোল দানা আছে, দেখো দেখা যায়? একটু জুম করলাম আমি, দেখা যায়? এই যে দেখো, এই যে কতগুলো দানা দানা দেখা যাচ্ছে ক্রিস্টির গায়ে লেগে আছে, দেখা যায় নাকি যায় না? জি স্যার দেখা যায়। দেখা যায়। হ্যাঁ, জি এই স্যার। দানা এরকমের সকল ক্রিস্টির গায়ে থাকে। ওরা একটা জায়গায় দেখাইছে, সব জায়গায় দেখাতে পারে নাই। ক্রিস্টির সব জায়গায় একেবারে ভেতর পাশটা পুরোটা মোড়ানো থাকে এরকমের অসংখ্য ছোট ছোট দানা দিয়ে। এই দানাগুলোকে বলা হয় অক্সিজোম। কি বলে? অক্সিজোম। হ্যাঁ, এই দানার ভেতরে দুইটা জিনিস থাকে। একটা জিনিস হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বলে ওটাকে, ইটিএস বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, যেটাকে বাংলায় বলে ইলেকট্রন প্রবাহ তন্ত্র। তোমরা নিশ্চয়ই জানো যে মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে শ্বসন প্রক্রিয়ায় শক্তি তৈরি করা। সেই শ্বসন যখন আমরা পড়ব তখন দেখবা শ্বসনের 4টা স্টেজ বা ধাপ আছে। সবার প্রথম ধাপকে বলা হয় গ্লাইকোলাইসিস, ওটা মাইটোকন্ড্রিয়ার বাইরে হয়। কিন্তু বাকি যে 3টা ধাপ, একটা হচ্ছে এসিটাইল কোএনজাইম তৈরি, একটা হচ্ছে ক্রেবস চক্র, আর একটাকে বলা হয় ইলেকট্রন প্রবাহ তন্ত্র। সেই ইলেকট্রন প্রবাহ তন্ত্রটা কিন্তু এই অক্সিজোমের ভেতরে বসে হয়। সেই জন্য ওই যে জায়গার মধ্যে বসে ইলেকট্রন প্রবাহ তন্ত্র হয়, ওটাকে বলা হয় ইটিএস। ইটিএস, এই যে ইটিএস জিনিসটা থাকে ওই অক্সিজোমের ভেতরে। আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে আমরা জানি শ্বসন প্রক্রিয়ায় শক্তি তৈরি হবে। শক্তি কাকে বলে? এটিপি হচ্ছে শক্তি। এটিপির মাধ্যমে সমস্ত কাজ হয় কোষের ভেতরে। সেই এটিপি তৈরি করতে গেলে একটা এনজাইম লাগে, এনজাইমটার নাম হচ্ছে এটিপি সিনথেসিস। এটিপি সিনথেসিস, এই জিনিসটাও থাকে ওই অক্সিজোমের ভেতরে। তাহলে অক্সিজেনের ভেতরে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ইলেকট্রন প্রবাহ তন্ত্র বা ইটিএস, আর একটা হচ্ছে এটিপি তৈরির জন্য প্রয়োজনীয় এনজাইম বা এটিপি সিনথেসিস। সেই জিনিসটা থাকে ওই অক্সিজোমের ভেতরে। আর সেই অক্সিজেন থাকে কোথায়? অক্সিজেন থাকে ক্রিস্টিগুলোর গায়ে গায়ে লেগে। আরেকটা কথা বলবো, এই যে মেমব্রেন, এটা আউটার মেমব্রেন আর এগুলো ইনার মেমব্রেন। এই দুই মেমব্রেনের মাঝখানের যে জায়গাটা, ধরো আমি যদি এখান থেকে আঙ্গুল দিয়ে দেখাই বা এখান থেকে দেখাই, আউটার এবং ইনার মেমব্রেনের মধ্যবর্তী যে জায়গা, এই জায়গাটাকে বলা হয় আউটার স্পেস বা বহিঃপ্রকোষ্ঠ।
আউটার স্পেস বা বহিঃপ্রকোষ্ঠ। আর এই যে ক্রিস্টি দিয়ে তৈরি, এই যে ক্রিস্টি, এটা ক্রিস্টিটাই তো ইনার মেমব্রেনটাই ভাঁজ হয়ে ক্রিস্টি তৈরি করেছে। সেই ক্রিস্টি ধরো দুই দিক দিয়ে যদি আমরা বিবেচনা করি ক্রিস্টি, তাহলে তার মাঝখানের জায়গাটা হচ্ছে এই সব জায়গা, এই যে আমি এখন যে সব জায়গাগুলোতে হাত রাখতেছি, এই জায়গাটাকে বলা হয় ইনার স্পেস। এই যে এই জায়গাগুলো, এই জায়গাগুলোকে বলা হয় ইনার স্পেস। এই ইনার স্পেসের ভেতরে একটা তরল পদার্থ থাকে যাকে বলে ম্যাট্রিক্স। ইনার মেমব্রেন দ্বারা ঘেরা ভেতরের যে জায়গাটা, এটাকে বলা হয় ইনার স্পেস, এবং এখানে একটা তরল পদার্থ থাকে, এই তরল পদার্থটাকে বলা হয় ম্যাট্রিক্স। কি বলে? ম্যাট্রিক্স। ওই যে দেখো ওরা কিন্তু এই ছবির মধ্যে সেটা লিখছে, দেখো এই যে দেখো লিখছে ম্যাট্রিক্স, এই যে দেখো লিখছে আউটার মেমব্রেন, এই যে দেখো লিখছে ইনার মেমব্রেন। হ্যাঁ, স্পেস, এটাকে আউটার স্পেসও বলে, আবার ইন্টার মেমব্রেন স্পেসও বলে। আর এই জায়গাটা হচ্ছে ইনার স্পেস, এইখানেই তোমার ম্যাট্রিক্সটা থাকে। আর এই ম্যাট্রিক্সের ভেতরে কিছু ডিএনএ, এই যে দেখো ডিএনএ সুতার মতো পেঁচানো, কিছু আরএনএ এবং কিছু রাইবোজোম, 70S রাইবোজোম, এগুলো ভাসতে থাকে। 70S রাইবোজোম জিনিসটা এমন, ওইটা বিভিন্ন অঙ্গাণুর ভেতরেও ঢুকে পড়তে পারে। এই যে মাইটোকন্ড্রিয়ার ভেতরে ঢুকে পড়ে, উদ্ভিদের যে ক্লোরোপ্লাস্ট আছে তার ভিতরে ঢুকে পড়ে। 70S রাইবোজোমগুলো আকৃতিতে খুবই ছোট, ওরা বিভিন্ন অঙ্গাণুর মধ্যে ঢুকে পড়ে এবং ঢুকে কি করে, এই যে ধরো মাইটোকন্ড্রিয়া, তার তো বিভিন্ন রকমের এনজাইম লাগবে। মাইটোকন্ড্রিয়ার ভেতরে যে এত রিয়াকশন হবে, এনজাইম ছাড়া তো কোনো রিয়াকশন হবে না। কোষের কিন্তু এক ধরনের প্রোটিন, তাহলে এই মাইটোকন্ড্রিয়ার ভেতরে যে সমস্ত শ্বসন বিক্রিয়া ঘটবে, সেই শ্বসনের জন্য যে সমস্ত এনজাইম লাগবে, এই মাইটোকন্ড্রিয়ার ভেতরে যে ওই রাইবোজোম দেখতে পাচ্ছ, ওরা সেই এনজাইমগুলো তৈরি করবে। রাইবোজোম হচ্ছে এনজাইম তৈরির কারখানা বা প্রোটিন তৈরির কারখানা। তাই মাইটোকন্ড্রিয়ার ভেতরে যে রাইবোজোমগুলো আছে, তারা সেই এনজাইমগুলো তৈরি করবে। এবং এই স্যার, রাইবোজোমগুলো, মাইটোকন্ড্রিয়ার কি নিজস্ব ডিএনএ আরএনএ থাকবে? হ্যাঁ, ডিএনএ আরএনএ আছে, মাইটোকন্ড্রিয়ারও নিজস্ব ডিএনএ আরএনএ আছে। ওই যে ডিএনএ গুলো তো এখানে দেখিয়ে দিয়েছে, আরএনএটা দেখায় নাই, আমরা আঁকতে পারি, বুঝতে পারছো? মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ আরএনএ আছে। তবে আদি কোষে কিন্তু মাইটোকন্ড্রিয়া থাকে না। রাইবোজোম যেমন আদি কোষ, প্রকৃত কোষ সবার থাকতে হবে বাধ্যতামূলক, কিন্তু আদি কোষের কিন্তু মাইটোকন্ড্রিয়া থাকে না। তো বলতে পারো যে মাইটোকন্ড্রিয়ার ভেতরে তো শক্তি তৈরি হয়, যে কারণে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ দ্য সেল। তাহলে আদি কোষের ভেতরে যদি মাইটোকন্ড্রিয়া না থাকে, তাহলে তারা কিভাবে শক্তি তৈরি করে? তারা শক্তি তৈরি করে তাদের সাইটোপ্লাজমের মধ্যে বসে। যারা অবাধ শ্বসন করে, যারা আদি কোষ, তাদের আর শ্বসন করার জন্য মাইটোকন্ড্রিয়া লাগে না। তাদের শ্বসনের সমস্ত বিক্রিয়াই তারা সাইটোপ্লাজমের মধ্যে করে থাকে, এবং সেই ধরনের শ্বসনকে বলা হয় অবাধ শ্বসন। কিন্তু যারা উন্নত জীব, শুধুমাত্র তাদেরই এই মাইটোকন্ড্রিয়ার ভেতরে শ্বসনটা হয়। শ্বসনের 4টা ধাপে 3টা হয় মাইটোকন্ড্রিয়ার ভেতরে। প্রথমটা যেটা, ওটা হয় মাইটোকন্ড্রিয়ার বাইরে। আর মাইটোকন্ড্রিয়া নিয়ে আরো অনেক কথা আছে, যেগুলো আমরা আবিষ্কারের বিষয়ে কথাবার্তা বলবো। যেটা আবিষ্কার করেছেন একজন কলিকার, কিন্তু নাম দিয়েছেন আরেকজন, বেন্দা এটার নামকরণ করেছেন। মাইটোকন্ড্রিয়ার বিভিন্ন নাম আছে। মাইটোকন্ড্রিয়াকে কখনো কন্ড্রিওজোম বলে, কখনো সার্কোজোম বলে, কখনো প্লাজমোজোম বলে। এইসব কথাবার্তা আমরা লিখবো। এখন আমরা নোটে যাব, বুঝতে পারছো? ছবি আঁকছো যদি, তাহলে চিহ্নিত করো। ছবিটার চিহ্নিত যদি বাকি থেকে থাকে, তাহলে লাগলে চিহ্নিত করে নাও। তারপর আমরা নোটে যাব। এমন কঠিন কিছু না, মাইটোকন্ড্রিয়া সম্পর্কে এমন কঠিন কিছু না। ছবি আমাদের আঁকা আছে, আমরা ছবিটা একটু চিহ্নিত করে নেই, তারপরে আমরা বর্ণনায় যাব। ছবি দেখা যায় প্লিজ? জি স্যার। হ্যাঁ, একটু চিহ্নিত করে নাও প্লিজ। এই যে যেমন বাইরের এটাকে তোমরা বলো, বাইরের এটাকে বলো এক্টোডার্ম বা আউটার মেমব্রেন বলো। স্যার, আপনার ফোনে কি সাউন্ডটা একটু কমানো, তাহলে একটু বাড়ান, আপনার কণ্ঠটা একটু একটু জোরে শোনা যাবে। না, আর তো বেশি জোরে নাই সাউন্ড। এখন কেমন শোনা যায়? মনে হচ্ছে স্যার প্রথমে আরো কথা বলতে আছে সেরকম মনে হয়। ভিডিওটা পর থেকেই এটা আপনার কণ্ঠ মনে হয় না।
স্যার অন্য কেউ স্যার জুমের সেটিং এর সমস্যা হতে পারে স্যার, সরাসরি জুমের সেটিং এর সমস্যা হলে স্যার সাউন্ড কমানো থাকে স্যার, আপনার মানে যে শুনতে কম পায় স্যার, আমি তো স্যার ফুল অনেক শুনতে পাইতেছি স্যার, আমার সাউন্ড তো ফুল দেওয়া স্যার জুম। সেটা হতে পারে, তোমাদের হয়তো ওখানে সাউন্ড কম হচ্ছে, সবার একরকম না, এরকম হতে পারে। আমি তো একই রকম ভাবে বলছি, আমি তো আর কোনো সেটিং চেঞ্জ করি নাই। শোনা যায় না নাকি? হ্যাঁ শোনা স্যার, যায় একটু আগে কিন্তু ভালো শোনা গেছে। আচ্ছা ঠিক আছে। আউটার মেমব্রেন, এটাকে ইচ্ছে করলে এক্টোডার্মও বলা যায়। এক্টোডার্ম। আর ভেতরে যে মেমব্রেন, ওটাকে আমরা বলবো ইনার মেমব্রেন। ওটাকে আবার ইচ্ছে করলে এন্ডোডার্মও বলা যায়। তাহলে গেল আউটার মেমব্রেন এবং ইনার মেমব্রেন। তারপরে এই যে ভাঁজগুলো ভেতরের দিকে ঢুকে পড়েছে, কিছু দূর পর পর যে কোনো একটা জায়গা থেকে আমরা ভাঁজ একটু চিহ্নিত করে বলে দিব ক্রিস্টি, CRIS TEAE, সম্ভবত বানানটা এরকম, ক্রিস্টি। TAE, AE, EAE না, TAE, ক্রিস্টি বানানো হচ্ছে CRIS TAE, ক্রিস্টি। বানানটা দেখে নিলাম একটু, CRIS TAE, ক্রিস্টি। ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা, ক্রিস্টির গায়ে এই যে দানাগুলো থাকে, এই দানাগুলোকে বলা হয় অক্সিজম, OXYSOME, অক্সিজম। ক্রিস্টির গায়ে যে দানাগুলো থাকে তাদের নাম হচ্ছে অক্সিজম। ঠিক আছে। এই আউটার মেমব্রেন আর এই ইনার মেমব্রেন, তার মাঝখানের এই জায়গাটাকে আমরা বলবো আউটার স্পেস, বাংলায় বলা হয় বহিঃপ্রকোষ্ঠ, ইংরেজিতে বলবো আউটার স্পেস। আর ক্রিস্টি দ্বারা ঘেরা ভেতরের যে বড় জায়গাটা, যে কোনো এক জায়গা থেকে আমরা চিহ্নিত করে দেই, অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার একদম ভেতরের যে জায়গাটা, বড় যে জায়গাটা, প্রকোষ্ঠ, ওটাকে বলে ইনার স্পেস। ইনার স্পেস বাংলায় বলে অন্তঃপ্রকোষ্ঠ। আউটার স্পেসকে বলা হয় বহিঃপ্রকোষ্ঠ, আর ইনার স্পেসকে বলা হয় অন্তঃপ্রকোষ্ঠ। এই ইনার স্পেসটার ভেতরেই ম্যাট্রিক্স নামক তরল থাকে। সেটাও দরকার বোধে আমরা একটু তরলের মতো একটু দাগ টাগ দিয়ে ছবি আরেকটু বড় আঁকলে ভালো হইতো, ছবি বেশি ছোট হয়ে গেলে সবকিছু দেখানো যায় না। এখানে আমরা ইনার স্পেসের ভেতরে ম্যাট্রিক্স থাকে, সেটাও প্রয়োজন বোধ এক জায়গায় লিখে দিলাম, MATRIX, ম্যাট্রিক্স, বাংলায় বলে ম্যাট্রিক্সকে মাতৃকা। আচ্ছা, তারপরে আর কি থাকে? রাইবোজোম থাকে, এই যে 70S রাইবোজোম, যাকে অনেক সময় RNP বলে। RNPর ফুল মিনিং হচ্ছে রাইবো নিউক্লিয় প্রোটিন পার্টিকেল। রাইবো নিউক্লিয় প্রোটিন পার্টিকেল বা 70S রাইবোজোমের আরেক নাম হচ্ছে RNP। সেগুলো থাকে, এই যে কালো কালো কয়েকটা দেখালাম। তারপরে ডিএনএ থাকে, আবার আরএনএও থাকে। আরএনএ এক সূত্রক, সেরকম কিছু আরএনএও দেখাতে পারো। এই আর কিছু না, সোজা ছবি আঁকা, একদম সোজা। আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন, ভাঁজ হয়ে তৈরি করে ক্রিস্টি, ইনার মেমব্রেনটা ভাঁজ হয়ে তৈরি করে ক্রিস্টি কতগুলো। ক্রিস্টির গায়ে দানা থাকে যেগুলোর নাম অক্সিজম। অক্সিজম দানার ভিতরে যে এটিপি সিনথেসিস আর ইটিএস থাকে, ওটা আমরা এখানে দেখাবো না, ওটা লেখার মধ্যে লিখবো, বুঝতে পারছো? তারপরে হচ্ছে তোমার ইয়া থাকে, ডিএনএ থাকে, আরএনএ থাকে, এই তো আর কি, রাইবোজোম থাকে। এই হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ছবি আঁকা শেষ। এবার আমরা বর্ণনা দিতে শুরু করব। ছবি আঁকছো না সবাই? জি স্যার। জি স্যার, ছবি আঁকা হয়েছিল। এবার লেখো, তাহলে লিখতে শুরু করো, নোটটা নিলেই কমপ্লিট হয়ে যাবে। লেখো, প্রকৃত কোষের সাইটোপ্লাজমে বিদ্যমান যে অঙ্গাণুর অভ্যন্তরে
প্রকৃত কোষের সাইটোপ্লাজমে বিদ্যমান যে অঙ্গাণুর অভ্যন্তরে শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন হয় তাকে মাইটোকন্ড্রিয়া বলে। এই যে 1.5 ঘন্টা পড়বা, দেখবা যে অনেক সুবিধা আছে, একসাথে 1.5 ঘন্টা পড়লে অনেক পড়া যায়, অনেক কিছু পড়া যায়, অনেক আগায় যায় পড়া। প্রকৃত কোষের সাইটোপ্লাজমে ভাসমান বা বিদ্যমান যে অঙ্গাণুর অভ্যন্তরে শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন হয় তাকে মাইটোকন্ড্রিয়া বলে। লিখতে পারছো? জি স্যার। দাঁড়ি সাথে লেখো, অনেক সময় তারপরে একটু বলেন। প্রকৃত কোষের সাইটোপ্লাজমে ভাসমান যে অঙ্গাণুর অভ্যন্তরে শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন হয়। প্রকৃত কোষের সাইটোপ্লাজমে বিদ্যমান বা ভাসমান যে অঙ্গাণুর অভ্যন্তরে শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন হয় তাকে মাইটোকন্ড্রিয়া বলে। প্রকৃত কোষের সাইটোপ্লাজমে বিদ্যমান যে অঙ্গাণুর অভ্যন্তরে শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন হয় তাকে মাইটোকন্ড্রিয়া বলে। লিখতে পারছো? জি স্যার। স্যার। দাঁড়ি এবার সাথে লেখো, অনেক সময় একে প্লাজমোজোম বা কন্ড্রিওজোম বলা হয়। অনেক সময় একে, এই কথাটা লেখো, প্লাজমোজোম, দেখো আমি শব্দটা লিখে দিয়েছি, বা কন্ড্রিওজোম বলা হয়। অনেক সময় একে প্লাজমোজোম বা কন্ড্রিওজোম বলে। লিখতে পারছো? জি স্যার। দাঁড়ি সাথে লেখো, প্রাণী দেহের পেশি কোষে বিদ্যমান, প্রাণী দেহের পেশি কোষে বিদ্যমান মাইটোকন্ড্রিয়াকে, প্রাণী দেহের পেশি কোষে বিদ্যমান মাইটোকন্ড্রিয়াকে সার্কোজোম বলে। প্রাণী দেহের পেশি কোষে বিদ্যমান মাইটোকন্ড্রিয়াকে সার্কোজোম বলে। লিখতে পারছো? জি স্যার। ঠিক আছে, নিচে আলাদা লাইন করে লেখো, বিজ্ঞানী কলিকার, KOLLIKER, বিজ্ঞানী কলিকার মাছি ব্র্যাকেটে লেখো DROSOPHILLA, ড্রসোফিলা। ড্রসোফিলা হচ্ছে মাছির বৈজ্ঞানিক নাম। বিজ্ঞানী কলিকার মাছি, ব্র্যাকেটে লেখো ড্রসোফিলা, ব্র্যাকেট শেষ করে লেখো একটা র, বয়শূন্য র, মাছির পেশি কোষে প্রথম মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন। মাইটোকন্ড্রিয়া লিখিও না, প্রথম এই অঙ্গাণু আবিষ্কার করেন, কারণ তখন মাইটোকন্ড্রিয়া নাম ছিল না, সেই জন্য মাইটোকন্ড্রিয়া কথাটা ব্যবহার করো না। লেখো, বিজ্ঞানী কলিকার মাছির পেশি কোষে প্রথম এই অঙ্গাণু আবিষ্কার করেন। এবং বিজ্ঞানী কলিকার মাছির পেশি কোষে প্রথম এই অঙ্গাণু আবিষ্কার করেন। লিখছ? জি স্যার। এবং বিজ্ঞানী অল্টম্যান, উনি কোনো আবিষ্কার করার পরে কোনো নাম দেন নাই, কি বলা যায়, উনি তো একটা নাম দেওয়ার কথা এখানে তো লেখে নাই, এবং উনি তো বোধহয় মাইক্রোজোম নাম দিয়েছিলেন, সেটা তো এখানে লেখে নাই, দেখা যায়। আচ্ছা, এবং বিজ্ঞানী অল্টম্যান
বিজ্ঞানী অল্টম্যান এর নামকরণ করেন বায়োপ্লাস্ট। বায়োপ্লাস্ট। বিজ্ঞানী অল্টম্যান এর নামকরণ করেন কি? বায়োপ্লাস্ট। কলিকার আবিষ্কার করেছে কিন্তু কোনো নাম দেয় নাই, কিন্তু অল্টম্যান নাম দিয়েছে বায়োপ্লাস্ট। দাড়ি সাথে লেখো পরবর্তীতে বিজ্ঞানী বেন্দা, BENDA, বেন্দা এই অঙ্গাণুর নামকরণ করেন মাইটোকন্ড্রিয়া। স্যার বেন্দা না বেনেডা স্যার? বেন্দা, বেন্দা, BENDA, বেন্দা। পরবর্তীতে বিজ্ঞানী বেন্দা, BENDA, বেন্দা এই অঙ্গাণুর নামকরণ করেন মাইটোকন্ড্রিয়া। পরবর্তীতে বিজ্ঞানী নামকরণ করেন স্যার অল্টম্যান বায়োপ্লাস্ট আর বেন্ডা কি একই না আলাদা? আলাদা আলাদা। অল্টম্যান নাম দিয়েছে বায়োপ্লাস্ট আর আচ্ছা। বেন্দা নাম দিয়েছে মাইটোকন্ড্রিয়া। বিজ্ঞানী বেন্দা এই অঙ্গাণুর নামকরণ করেন কি? মাইটোকন্ড্রিয়া। অল্টম্যান নাম দিয়েছিলেন বায়োপ্লাস্ট আর বেন্দাই সেটাকে নাম দিলেন মাইটোকন্ড্রিয়া। আর কলিকার আবিষ্কার করলেন কিন্তু কোনো নাম দিলেন না। ঠিক আছে, স্যার আমি বের হয়ে গেছিলাম, ওই বিজ্ঞানী হ্যাঁ? অল্টম্যানের ওই থেকে একটু বলবেন? আবার বলছি পুরোটা। বিজ্ঞানী কলিকার মাছির পেশিকোষে প্রথম এই অঙ্গাণু আবিষ্কার করেন, কমা বিজ্ঞানী অল্টম্যান এর নামকরণ করেন বায়োপ্লাস্ট এবং পরবর্তীতে বিজ্ঞানী বেন্দা এর নামকরণ করেন মাইটোকন্ড্রিয়া। কলিকার আবিষ্কার করে নাম দিলেন না কোনো, অল্টম্যান নাম দিলেন বায়োপ্লাস্ট আর বেন্দা নাম দিলেন মাইটোকন্ড্রিয়া। বিজ্ঞানী বেন্দা এই অঙ্গাণুর নামকরণ করেন মাইটোকন্ড্রিয়া। কলিকার আবিষ্কার করলেন ড্রসোফিলার পেশি কোষে কিন্তু কোনো নাম দিলেন না, অল্টম্যান নাম দিলেন বায়োপ্লাস্ট আর বেন্দা নাম দিলেন মাইটোকন্ড্রিয়া। স্যার, বলো। সার্কোজোম কে নামকরণ করেছে? সার্কোজম বলা হয় যে প্রাণীর যে পেশি কোষ, সেই পেশি কোষে যে মাইটোকন্ড্রিয়া থাকে সেই মাইটোকন্ড্রিয়ার নাম হচ্ছে সার্কোজম। এটার নামকরণ পরবর্তীতে কোনো বিজ্ঞানীরা করেছেন, কিন্তু এটা প্রথম দিকের ব্যাপার নয়। বুঝতে পারছো? আসলে প্রাণীদেহের পেশি কোষে যা কিছু বিদ্যমান তার সাথে সার্কো কথাটা যুক্ত আছে। যেমন তুমি যখন পড়বা পেশি কোষের যে মেমব্রেন, আবরণ, এটাকে বলা হয় সার্কোলেমা। সার্কোলেমা। আমরা তো এমনিতে জানি কোষের চারপাশে একটা মেমব্রেন আছে, পেশি কোষের চারপাশে যে মেমব্রেন আছে তারকে সার্কোলেমা বলে। সার্কোলেমা বলে। আবার প্রত্যেকটা কোষের ভেতরে তো সাইটোপ্লাজম থাকে আমরা জানি, কিন্তু পেশি কোষের ভেতরে যে সাইটোপ্লাজম থাকে তাকে বলা হয় সার্কোপ্লাজম। সুতরাং দেখা যায় পেশি কোষের সাথে জড়িত বিষয়গুলোতে সার্কো শব্দটা ইনভলভ আছে। সার্কো মানে মাসেল, বিং মাসেল, মাসেলের সাথে জড়িত। এই জন্য পেশি কোষের ভেতরে যে মাইটোকন্ড্রিয়া তার নাম দেওয়া হচ্ছে সার্কোজোম। বুঝতে পারছো বিষয়টা? এটা নামকরণের সাথে বিষয়টা জড়িত নয়, এটা হচ্ছে পেশি কোষের ভেতরে যা কিছু থাকে তাকে সার্কো শব্দ দ্বারা ট্রিট করা হয়। যেমন যকৃতের ভেতরে যা কিছু থাকে তার সাথে হেপাটিক শব্দটা জুড়ে দেওয়া হয়, কিডনির সাথে যা কিছু থাকে তার সাথে রেনাল শব্দটা জুড়ে দেওয়া হয়, তেমনি পেশি কোষের সাথে কোনো কিছু যুক্ত থাকলে তার সাথে সার্কো শব্দটা যুক্ত দেওয়া হয়, জুড়ে দেওয়া হয়। ওরকম ভাবে এই নামটা আসছে। কিন্তু এই অঙ্গাণুটার নামকরণটা হয়েছে আরো অনেক আগে, যেখানে তোমার কলিকারের নাম আসবে, অল্টম্যানের নাম আসবে, বেন্দার নাম আসবে। সার্কোজোমের সাথে এই নামকরণের বিষয়টা আসবে না। বুঝাতে পারছি? জি স্যার। এবার লেখো। হ্যাঁ বলো, কিছু বলছো? না স্যার, বুঝেছি। আচ্ছা এবার লেখো স্তন্যপায়ী প্রাণীর লোহিত রক্তকণিকা ব্যতীত সকল প্রকৃত কোষে থেকে 400টি মাইটোকন্ড্রিয়া থাকে।
স্তন্যপায়ী প্রাণীর লোহিত রক্তকণিকা ব্যতীত ওখানে মাইটোকন্ড্রিয়া থাকে না, এছাড়া আর কি স্তন্যপায়ী প্রাণীর লোহিত রক্তকণিকা ব্যতীত প্রায় সকল প্রকৃত কোষে প্রায় 200 থেকে 400টি মাইটোকন্ড্রিয়া থাকে। স্তন্যপায়ী প্রাণীর লোহিত রক্তকণিকা ব্যতীত প্রায় সকল প্রকৃত কোষে 200 থেকে 400টি মাইটোকন্ড্রিয়া থাকে। দাড়ি, সাথেই লেখো তবে প্রাণীর যকৃৎ কোষে এই সংখ্যা 1000 থেকে 2000 পর্যন্ত হতে পারে। তবে প্রাণীর যকৃৎ কোষে এই সংখ্যা 1000 থেকে 2000 পর্যন্ত হতে পারে। তবে প্রাণীর যকৃৎ কোষে এই সংখ্যা 1000 থেকে 2000 পর্যন্ত হতে পারে। দাড়ি, সাথে লেখো অ্যামিবা সম্পর্কে আমরা সবাই জানি। অ্যামিবার প্রতিটি কোষে প্রায় 30 থেকে 50 লক্ষ থেকে 50 লক্ষ মাইটোকন্ড্রিয়া থাকে। অ্যামিবার প্রতিটি কোষে প্রায় 30 লক্ষ থেকে 50 লক্ষ মাইটোকন্ড্রিয়া থাকে। অ্যামিবার প্রতিটি কোষে প্রায় 30 লক্ষ থেকে 50 লক্ষ মাইটোকন্ড্রিয়া থাকে। হয়েছে স্যার। দাড়ি, সাথে লেখো মানুষের বৃক্কের প্রতিটি কোষে, বৃক্ক মানে কিডনি, মানুষের বৃক্কের প্রতিটি কোষে প্রায় 300টি এবং শুক্রাণুর প্রতিটি কোষে প্রায় 20টি মাইটোকন্ড্রিয়া থাকে। মানুষের বৃক্কের প্রতিটি কোষে, কিডনি বলে যেটাকে বৃক্ক, বৃক্কের প্রতিটি কোষে 300টি এবং শুক্রাণুর প্রতিটি কোষে 20টি মাইটোকন্ড্রিয়া থাকে। লিখতে পারছো? জি স্যার। দাড়ি, সাথে লেখো স্যার আবার একটু স্যার শুক্রাণু কোষে 20টি, শুক্রাণুর কোষে 20টি মাইটোকন্ড্রিয়া থাকে। মানুষের বৃক্কের প্রতিটি কোষে 300টি এবং শুক্রাণুর প্রতিটি কোষে 20টি মাইটোকন্ড্রিয়া থাকে। তারপর লেখো একটা শৈবালের নাম লিখতেছি, দেখো উচ্চারণ হচ্ছে মাইক্রোস্টেরিয়াস। মাইক্রোস্টেরিয়াস নামক শৈবালের, আন্ডারলাইন করতে হবে, এটা একটা বৈজ্ঞানিক নাম। মাইক্রোস্টেরিয়াস নামক শৈবালের প্রতিটি কোষে মাত্র একটি মাইটোকন্ড্রিয়া থাকে। এগুলো এমসিকিউতে দিতে পারে। মাইক্রোস্টেরিয়াস নামক শৈবালের প্রতিটি কোষে মাত্র একটি মাইটোকন্ড্রিয়া থাকে। মাইক্রোস্টেরিয়াস নামক শৈবালের প্রতিটি কোষে মাত্র একটি মাইটোকন্ড্রিয়া থাকে। লিখছো? জি স্যার। নিচে আলাদা লাইন করে লেখো, যদিও অধিকাংশ মাইটোকন্ড্রিয়া বৃক্কাকার, তবে কিছু মাইটোকন্ড্রিয়া গোলাকার বা ডিম্বাকার বা দণ্ডাকার হয়ে থাকে। যদিও অধিকাংশ মাইটোকন্ড্রিয়া বৃক্কাকার, তবে কিছু মাইটোকন্ড্রিয়া গোলাকার বা বৃক্কাকার বা দণ্ডাকার হয়ে থাকে। যদিও অধিকাংশ মাইটোকন্ড্রিয়া বৃক্কাকার, তবে কিছু মাইটোকন্ড্রিয়া গোলাকার বা ডিম্বাকার বা দণ্ডাকার হয়ে থাকে। এদের গড় দৈর্ঘ্য 1.5 থেকে 10 মাইক্রোমিটার। এদের গড় দৈর্ঘ্য
1.5 থেকে 10 মাইক্রোমিটার এবং গড় ব্যাস 0.5 থেকে 1.0 মাইক্রোমিটার। এদের গড় দৈর্ঘ্য 1.5 থেকে 10 মাইক্রোমিটার এবং গড় ব্যাস বা গড় প্রস্থ লিখতে পারতা। মাইটোকন্ড্রিয়া আসলে শিম বীজের মতো হলে অনেকটা গোলাকার সার্কুলার টাইপের, বাঁকানো শিমের বীজের মতো আর কি। সেজন্য ব্যাস লিখলেও অসুবিধা হবে না, আবার প্রস্থ লিখলেও অসুবিধা হবে না। এবং গড় প্রস্থ বা ব্যাস 0.5 থেকে 1.0 মাইক্রোমিটার, গড় দৈর্ঘ্য 1.5 থেকে 10 মাইক্রোমিটার এবং গড় ব্যাস 0.5 থেকে 1.0 মাইক্রোমিটার। হয়েছে স্যার। নিচে লেখো আলাদা লাইন করে, মাইটোকন্ড্রিয়া 2 স্তর বিশিষ্ট মেমব্রেন দ্বারা আবৃত। মাইটোকন্ড্রিয়া 2 স্তর বিশিষ্ট মেমব্রেন দ্বারা আবৃত, যার বাইরের মেমব্রেনটিকে একটোডার্ম এবং ভেতরের মেমব্রেনটিকে এন্ডোডার্ম বলে। মাইটোকন্ড্রিয়া 2 স্তর বিশিষ্ট মেমব্রেন দ্বারা আবৃত, যার বাইরের মেমব্রেনটিকে একটোডার্ম এবং ভেতরের মেমব্রেনটিকে এন্ডোডার্ম বলে। প্রতিটি মেমব্রেন 2 স্তর বিশিষ্ট লিপিড, আমরা জানি এরকমের লিপিডের অণুগুলো থাকে, আমরা ফ্লুইড মোজাইক মডেল পড়ছিলাম কোষ মেমব্রেন পড়ার সময়, সেখানে আমরা দেখছি যে কোনো মেমব্রেন মানেই 2 স্তর লিপিড অণু আর তার মাঝে মাঝে প্রোটিন। এরকম লিপিডের অণুগুলো বর্ণহীন, খালি চোখে দেখা যায় না, কিন্তু প্রোটিনগুলো রঙিন, কালো বা বাদামি বর্ণের, খালি চোখে দেখা যায় এরকম। তাই মাইক্রোস্কোপের নিচে যদি দেখা হয় এরকম দেখায়। আমি একটা ছবি দেখাই, দেখো আমার ফ্লোরেই আছে, এই যে এটা কিসের ছবি? মোজাইক করা ফ্লোর, তাই না? জি স্যার। এখানে দেখো সাদা সিমেন্ট আছে, সাদা পাথর আছে, সেগুলো চোখে পড়ে না, কিন্তু কালো পাথরগুলো চোখে পড়ে, ছোট ছোট কালো পাথর পড়ে না? জি স্যার। ওরকম যে কোনো একটা মেমব্রেন যদি তুমি দেখো, সেই মেমব্রেনটা মাইক্রোস্কোপের নিচে তাকালে তোমার লিপিডের অণুগুলো চোখে পড়বে না, সাদা রঙের তো তাই, কিন্তু প্রোটিনগুলো চোখে পড়বে, এই জন্য এটাকে ফ্লুইড মোজাইক মডেল বলে। তাহলে মাইটোকন্ড্রিয়ার যে 2টা মেমব্রেন, তার প্রত্যেকটা মেমব্রেন কিন্তু এরকম। এখানে ভাবিও না যে এই বোধহয় 2টা স্তর মেমব্রেন, তা না, এটা আউটার মেমব্রেন এটা ইনার মেমব্রেন, তা কিন্তু না। যে কোনো একটা মেমব্রেনের মধ্যে এই জিনিসটা থাকে। মনে করো এটা আউটার মেমব্রেন, এটার গঠন এরকম, আবার ভেতরে আরেকটা ইনার মেমব্রেন আছে, সেটার গঠন আবার ওই একই রকম। এরকম প্রত্যেকটা মেমব্রেনের ভেতরে এরকম 2 স্তর লিপিড আর তার মাঝে মাঝে প্রোটিন থাকবে। বুঝতে পারছো? এটাকে ধরো তুমি ভাববা আউটার মেমব্রেন, এটা মনে করো ইনার মেমব্রেন। অনেকে মনে করে এইটার মধ্যেই মনে হয় এইটা ইনার মেমব্রেন, আউটার মেমব্রেন, এটা ইনার মেমব্রেন, তা কিন্তু না। এই টোটালটা হচ্ছে একটা মেমব্রেন, আবার এই টোটালটা হচ্ছে আরেকটা মেমব্রেন। এরকমের 2 স্তর মেমব্রেন থাকে। বুঝছো না বোঝো নাই? বুঝছি স্যার। হ্যাঁ, তাহলে ওই কথাটা কমপ্লিট করি নাই। মাইটোকন্ড্রিয়া 2 স্তর বিশিষ্ট মেমব্রেন দ্বারা আবৃত, যার বাইরের স্তরটিকে একটোডার্ম এবং ভেতরের স্তরটিকে এন্ডোডার্ম বলে। দাঁড়ি প্রতিটি মেমব্রেন 2 স্তর লিপিড ও প্রোটিন অণু দিয়ে তৈরি ফ্লুইড মোজাইক মডেল এর ন্যায়। প্রতিটি মেমব্রেন 2 স্তর বিশিষ্ট লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি ফ্লুইড মোজাইক মডেল এর ন্যায়। প্রতিটি মেমব্রেন 2 স্তর বিশিষ্ট লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি ফ্লুইড মোজাইক মডেল এর ন্যায়। লিখতে পারছো? জি স্যার। দাঁড়ি সাথে লেখো প্রতিটি মেমব্রেনের পুরুত্ব 60 থেকে 75 অ্যাংস্ট্রম। প্রতিটি মেমব্রেনের পুরুত্ব 60 থেকে 75 অ্যাংস্ট্রম। দাঁড়ি
দুই মেমব্রেনের মধ্যবর্তী ফাঁকা স্থানকে স্যার হ্যাঁ বলো। স্যার তারপর হ্যাঁ, দুই মেমব্রেনের মধ্যবর্তী ফাঁকা স্থানকে বহিঃপ্রকোষ্ঠ বলে। দুই মেমব্রেনের মধ্যবর্তী ফাঁকা স্থানকে বহিঃপ্রকোষ্ঠ বলে। দাড়ি। যার দুই মেমব্রেনের মধ্যবর্তী ফাঁকা স্থানকে বহিঃপ্রকোষ্ঠ বলে, যার, দাড়ি দিও না, দেখো লেখো, যার পুরুত্ব প্রায় 150 থেকে 200 অ্যাংস্ট্রম। দুই মেমব্রেনের মধ্যবর্তী ফাঁকা স্থানকে বহিঃপ্রকোষ্ঠ বলে, যার পুরুত্ব বা যার প্রস্থ লিখতে পারো 150 থেকে 200 অ্যাংস্ট্রম। দাড়ি। এবার সাথেই লেখো, অন্ত মেমব্রেন দ্বারা পরিবেষ্টিত কেন্দ্রীয় ফাঁকা অঞ্চলকে, কেন্দ্রীয় ফাঁপা লেখো, ফাঁপা। অন্ত মেমব্রেন দ্বারা পরিবেষ্টিত মানে এই অন্ত মেমব্রেন দ্বারা ঘেরা, অন্ত মেমব্রেন দ্বারা পরিবেষ্টিত কেন্দ্রীয় ফাঁপা, ফয় চন্দ্রবিন্দু আকার পয়াকার ফাঁপা অঞ্চলকে অন্তঃপ্রকোষ্ঠ বলে। অন্ত মেমব্রেন দ্বারা পরিবেষ্টিত কেন্দ্রীয় ফাঁপা অঞ্চলকে অন্তঃপ্রকোষ্ঠ বলে, যা ম্যাট্রিক্স নামক তরল পদার্থ দ্বারা পূর্ণ থাকে। অন্ত মেমব্রেন দ্বারা পরিবেষ্টিত, স্যার লাস্ট লাইনটা আরেকবার একটু বলুন। অন্ত মেমব্রেন দ্বারা পরিবেষ্টিত, অন্ত মেমব্রেন দ্বারা পরিবেষ্টিত কেন্দ্রীয় ফাঁপা অঞ্চলকে অন্তঃপ্রকোষ্ঠ বলে, ইনার স্পেস বা অন্তঃপ্রকোষ্ঠ বলে। অন্ত মেমব্রেন দ্বারা পরিবেষ্টিত কেন্দ্রীয় ফাঁপা বলে, যা ম্যাট্রিক্স নামক তরল পদার্থ দ্বারা পূর্ণ থাকে। এই ম্যাট্রিক্স এ প্রকোষ্ঠ বলে, যা ম্যাট্রিক্স নামক তরল পদার্থ দ্বারা পূর্ণ থাকে। এই ম্যাট্রিক্স এ অসংখ্য 70s রাইবোজোম, কিছু ডিএনএ ও আরএনএ ভাসমান থাকে। এই ম্যাট্রিক্সে অসংখ্য 70s রাইবোজোম, কিছু ডিএনএ ও আরএনএ ভাসমান থাকে। এই ম্যাট্রিক্সে অসংখ্য 70s রাইবোজোম, কিছু ডিএনএ ও আরএনএ ভাসমান থাকে। লিখছ? জি স্যার। দাঁড়ি। সাথে লেখো, অন্ত পর্দাটি কিছু দূর পর পর ভাঁজ হয়ে ভেতরে ঝুলে পড়ে, যাকে ক্রিস্টি বলে। অন্ত পর্দাটি, হ্যাঁ, ভাসমান থাকে। এই ম্যাট্রিক্সে অসংখ্য 70s রাইবোজোম এবং কিছু ডিএনএ ও আরএনএ ভাসমান থাকে। দাঁড়ি। এবার সাথে লেখো, অন্ত পর্দাটি কিছু দূর পর পর ভাঁজ হয়ে ভেতরের দিকে ঝুলে পড়ে, যাদেরকে ক্রিস্টি বলে। CRISTAE, ক্রিস্টি বানান হচ্ছে এরকম। অন্ত পর্দাটি কিছু দূর পর পর ভাঁজ হয়ে ভেতরের দিকে ঝুলে পড়ে, যাদেরকে ক্রিস্টি বলে। দাড়ি। এই ক্রিস্টি এর গায়ে অক্সিজম নামক অসংখ্য কালো বর্ণের দানা থাকে। এই ক্রিস্টি এর গায়ে অক্সিজম নামক অসংখ্য কালো বর্ণের দানা থাকে।
এই ক্রিস্টি এর গায়ে অক্সিজম নামক অসংখ্য কালো বর্ণের দানা থাকে। দাড়ি, সাথে লেখো অক্সিজোম এর ভেতরে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইটিএস, অক্সিজমের ভেতরে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইটিএস এবং এটিপি তৈরির জন্য প্রয়োজনীয় এনজাইম এটিপি সিনথেসিস থাকে। অক্সিজমের ভেতরে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইটিএস এবং এটিপি তৈরির জন্য প্রয়োজনীয় এনজাইম এটিপি সিনথেসিস থাকে। এটিপি সিনথেসিস লিখে দিয়েছি আমি। হইছে স্যার। দাঁড়ি, সাথে লেখো মানুষের মাইটোকন্ড্রিয়ার ডিএনএতে 37টি জিন থাকে। মানুষের মাইটোকন্ড্রিয়ার ডিএনএতে 37টি জিন থাকে যারা ডিএনএ এর নিজস্ব বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। স্যার আবার একটু বলেন। মানুষের মাইটোকন্ড্রিয়ার ডিএনএতে 37 জিন থাকে যারা ডিএনএ এর বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। দাড়ি, মানুষের মাইটোকন্ড্রিয়ার ডিএনএতে 37টি জিন থাকে যারা ডিএনএ এর বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। দাড়ি, সাথে লেখো ডিএনএ থাকার জন্য একটি মাইটোকন্ড্রিয়া বিভাজিত হয়ে আরেকটি নতুন মাইটোকন্ড্রিয়া উৎপাদন করতে পারে। ডিএনএ থাকার জন্য একটি মাইটোকন্ড্রিয়া বিভাজিত হয়ে আরেকটি নতুন মাইটোকন্ড্রিয়া উৎপাদন করতে পারে। দাড়ি, এ কারণে মাইটোকন্ড্রিয়াকে স্বপ্রজননশীল অঙ্গাণু বলা হয়। স্বপ্রজননশীল। ডিএনএ থাকার স্যার জন্য আর একটি নতুন মাইটোকন্ড্রিয়া উৎপন্ন করতে পারে। হ্যাঁ, ডিএনএ থাকার জন্য একটি মাইটোকন্ড্রিয়া বিভাজিত হয়ে আরেকটি নতুন মাইটোকন্ড্রিয়া উৎপাদন করতে পারে। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে স্বপ্রজননশীল অঙ্গাণু বলা হয়। নিচে আলাদা লাইন করে লেখো। মাইটোকন্ড্রিয়ার প্রায় 60 থেকে 70% প্রোটিন এবং 25 থেকে 35% এবং দিও না, মাইটোকন্ড্রিয়ার প্রায় 60 থেকে 70% প্রোটিন কমা মাইটোকন্ড্রিয়ার প্রায় 60 থেকে 70% প্রোটিন কমা 25 থেকে 30% লিপিড কমা 5 থেকে 7% আরএনএ, 1 থেকে 2% ডিএনএ এবং ভিটামিন ই ও খনিজ লবণ থাকে এবং সামান্য কিছু ভিটামিন ই ও খনিজ লবণ থাকে। দাড়ি,
মাইটোকন্ড্রিয়া 60 থেকে 70% প্রোটিন, 25 থেকে 30% লিপিড, 5 থেকে 7% আরএনএ, 1 থেকে 2% ডিএনএ এবং সামান্য কিছু ভিটামিন ই ও খনিজ লবণ থাকে। স্যার আর কি নেবেন না আজকে পর্যন্ত? না আরেকটু আছে। তা আমার একটু লিভ নিতে হতো স্যার, আমার একটু পরীক্ষা আছে তো না, 10টায়। নাও, যার সমস্যা সে লিভ নাও। মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় হ্যাঁ, মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় কার্ডিওলিপিন নামক এক বিশেষ ফসফোলিপিড থাকে। মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় কার্ডিওলিপিন নামক এক বিশেষ ফসফোলিপিড থাকে। মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় কার্ডিওলিপিন নামক এক বিশেষ ফসফোলিপিড থাকে। লিখছো? জি স্যার। দাঁড়ি সাথে লেখো মাইটোকন্ড্রিয়ার 100 ধরনের মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে প্রায় 100 ধরনের স্যার আগের লাইনটা একটু বলবেন স্যার? মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় কার্ডিওলিপিন নামক এক বিশেষ ধরনের ফসফোলিপিড থাকে। এখানে লেখাই আছে মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে প্রায় 100 ধরনের এনজাইম ও কোএনজাইম থাকে। আজকে এটুকুই, রাতে আবার দেখা হবে। মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় কার্ডিওলিপিড নামক এক প্রকার ফসফোলিপিড থাকে। মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে প্রায় 100 ধরনের এনজাইম ও কোএনজাইম থাকে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। আসসালামু